আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার স্নেহাশিস ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের অনেকেই আমাকে বলেছে, স্যার আমাদের সৃজনশীল বেসিকের ক্লাসগুলো একটু নেন। তো কাজের চাপের কারণে সেভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। তো আশা করি ইনশাল্লাহ আজকে আমরা সেট ও সেট ফাংশন সম্পর্কে আলোচনা করব। মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করলে সেট ও ফাংশন সম্পর্কে যাবতীয় তথ্য এবং এতদ সংশ্লিষ্ট সমস্যার বাস্তব সমাধান ইনশাল্লাহ আমরা করার যোগ্যতা অর্জন করব। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর অধ্যায় 2, সেট ও ফাংশন। সেট ও ফাংশন এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই বিষয়ে কিছু ফান্ডামেন্টাল এলিমেন্ট সম্পর্কে ধারণা আগে অর্জন করতে হবে। অর্থাৎ সৃজনশীল, যেহেতু ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার ক্ষেত্রে কোনোরূপ জ্ঞানের ঘাটতি থাকলে সমস্যার সমাধান করার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্নতা আসে, প্রপারলি সেটা সমাধান করা যায় না। তা আমরা প্রথমেই পড়ব, এই মূল পাঠ্যপুস্তকটা পড়ব। অর্থাৎ যেভাবে আমরা অন্যান্য পুস্তক পড়ি, বাংলা পড়ি, ইংরেজি পড়ি, মূল প্যাসেজগুলো পড়ি, তারপরে সেই সংশ্লিষ্ট কোশ্চেনের আনসার আমরা তৈরি করি, ঠিক তদ্রূপ সৃজনশীল ম্যাথ শেখার ক্ষেত্রে, সৃজনশীল গণিত সমাধানের ক্ষেত্রে, অধ্যয়নের ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে আমাদেরকে গণিতের যে অনুশীলনী আছে, এই অনুশীলনী সমস্যার সমাধানের আগে যে আলোচনাগুলো আছে পরিচ্ছেদ ভিত্তিক, এইগুলো আমরা খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ সহকারে পড়ব। এতে করে আমাদের এই বিষয়ের উপরে বিন্দুমাত্র কোনো দুর্বলতা থাকবে না। তো ছাত্রছাত্রীরা, আসো আমরা মূল বইটি পড়ি আগে। আশা করি সবার কাছে মূল বই আছে। মূল বই নিয়ে ভিডিওটা চালু করে বসবে, বাকি কাজ আমার। সেট ও ফাংশন। সেট ও ফাংশন। সেট কি? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ। রিয়েলিটি, রিয়েল যে একটা বিষয় থাকে এটা, এবং যে চিন্তা, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করতেছি, এটা সামষ্টিক, সেই সংগ্রহ বা সমাবেশ, একে সেট বলা হয়। যেমন আমি বইয়ের ভাষায় বলি, তাতে করে ধরতে সুবিধা হবে তোমাদের। নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট। এখানে উল্লেখ করা আছে যে কোন শ্রেণীর, নবম দশম উল্লেখ করে দিয়েছে। এই নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত এই বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তাহলে নবম দশম শ্রেণীর পাঠ্য বই, পাঠ্য বইয়ের সেট সমান সমান কয়টি বই? বাংলা, ইংরেজি, গণিত। তো সেট হওয়ার জন্য যে শর্তগুলি থাকে, সেই শর্তগুলির মধ্যে এই সেটের একটা নাম থাকবে। ধরো যে আমরা এটার নাম দিয়ে দিলাম এ, আর
এই সেটের উপাদান থাকতে হবে, যেটাকে আমরা বলি এলিমেন্টস অফ সেট। এলিমেন্টস অফ সেট, সেটের উপাদান। আমি ইন ডিটেলস এই বিষয় নিয়ে আলোচনা করব, এর মধ্যে অনেক কিছু বোঝার আছে। এটা সেট আমরা সংজ্ঞায়িত করলাম, এখন সেটের প্রকারভেদ আছে, সেট লেখার পদ্ধতি আছে। তো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের 3টি পাঠ্য বইয়ের সেট, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয়। অলরেডি আমি দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক, যেমন 2, 4, 6 3টি সংখ্যার সেট, এ সমান সমান 2, 4, 6। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়, এলিমেন্টস অফ সেট। যেমন বি সমান সমান এ বি হলে বি সেটের উপাদান এ, এবং বি উপাদানের চিহ্ন হচ্ছে বিলংস টু, এর নাম হচ্ছে বিলংস টু। অর্থাৎ প্রধান সেটের যে উপাদানগুলো থাকে, ওই উপাদানগুলোকে যদি আমি নামকরণ করতে যাই যে এই উপাদানটা কোন জায়গা থেকে এসেছে বা কোন সেট থেকে এসেছে, তখন মূল সেটের অর্থাৎ প্রধান সেটের সাথে এই বিলঙ্গিং করতে হবে। যেমন এ বিলংস টু বি, এ বিলংস টু বি, এই বিলং বলার ক্ষেত্রে এস যুক্ত করতে হবে যদি সেটা একটা হয়, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়। এই ইংরেজি নিয়ম অনুযায়ী এটা আসছে যে এ বিলংস বি, এবং পড়া হয় এ বি এর সদস্য। বি বিলংস টু বি পড়া হয় বি বি এর সদস্য। উপরের বি সেটে সি উপাদান নাই, সুতরাং সি ডাজ নট বিলং টু, ডাজ নট বিলংস টু না, ডাজ নট বিলং টু। এই থার্ড পারসন সিঙ্গুলার হলে এটাকে নেগেটিভ করার জন্য ডাজ আসে। সি ডাজ নট বিলং টু এবং পড়া হয় সি বি এর সদস্য নয়। তো আমি এখন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথমেই বলা আছে যে সেটের সংজ্ঞায় বলা আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। সেট লেখার ক্ষেত্রে সেটের যে নামকরণ করা হয় সেটি থাকে ক্যাপিটাল লেটারে, বড় হাতের অক্ষর। আর সেট লেখার ক্ষেত্রে একটা শর্ত, সেটা হচ্ছে যে এই যে ব্র্যাকেটটা, দ্বিতীয় বন্ধনী বা এটা কার্লি ব্র্যাকেটও বলা হয়, এই বন্ধনী ব্যবহার করতে হবে। সেট মানেই বন্ধনী দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটাকে অন্য কিছু দিলে কিন্তু সেটাকে সেট বলে সাধারণত গণ্য করা হয় না গাণিতিক সিস্টেমে। তো এ সমান সমান আমরা লিখলাম, এখানে লিখলাম ছোট হাতের এ, তারপরে বি, তারপরে 1, তারপরে 2, এইভাবে এই কটা লিখলাম। তো এখন এ সেটের উপাদান হচ্ছে এ বি 1, 2। নৈমিত্তিক এরকম আসে, এরকম একটা সেট দেয়, দিয়ে বলে যে এই সেটের এরকম ক নম্বর খ নম্বর দিয়ে অনেক শর্ত দেওয়া থাকে। যেমন এ বিলং টু এ, সত্য কিনা? এটা সত্য, কেননা এই ছোট হাতের অক্ষরের ভিতরে এই এ সেটের মধ্যে আছে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি সেট। তো সেটকে নামকরণ করার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার, আর সেটের মধ্যস্থ যে উপাদানগুলো থাকে সেগুলো সবসময় ছোট হাতের হবে, এটা নিয়ম সেটের। এবং প্রকাশের ক্ষেত্রে যে উপাদানগুলো থাকবে সেটাকে আমরা বিলংস টু দিয়ে প্রকাশ করব, আর যেটা থাকবে না, ধরো এখানে ডি নাই, তাহলে আমরা লিখব ডি ডাজ নট বিলং টু এ, তার মানে ডি এর উপাদান নয়। তো এখন সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে আমরা জানব। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক নম্বরে বলেছি যে তালিকা পদ্ধতি, এর ইংরেজি হচ্ছে রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। টেবিল শব্দটা তো তালিকা, এজন্য টেবুলার মেথড। ও সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতি
এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। অর্থাৎ এই যে আমরা ভিতরে যে কমা দিছি, এই কমাগুলো দিয়ে এটাকে কি করা হয়, আইসোলেট করা হয়। এ সমান সমান এ বি, বি সমান সমান 2 4 6, সি সমান সমান নিলয়, তিশা, শুভ্রা ইত্যাদি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। এটা শর্তযুক্ত একটা মেথড। শর্ত দিয়ে দেবে যে একটা গঠন দিয়ে দেবে, সেই গঠন অনুযায়ী আমাদেরকে তার আনসার বের করতে হবে। অর্থাৎ এই সেটের যে কার্যক্রম সেটার মূল কার্যক্রম হচ্ছে এরকম তালিকা পদ্ধতি সেট দেবে, দিয়ে আমাদেরকে এটাকে গাঠনিক পদ্ধতিতে কনভার্ট করে নিয়ে দেখাতে হবে। আবার গাঠনিক পদ্ধতির সেট আসবে, সেটাকে সমাধান করে আমাদেরকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে পারলেই ম্যাথ সমাধান হয়ে যাবে। সেট গঠন পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, যেমন এই পদ্ধতিতে আমি বলছি শর্ত দেবে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। একটা জিনিস লক্ষ্য করো, এটা একটা তালিকা পদ্ধতি সেট। এই পদ্ধতিতে বলা আছে এ সমান সমান হচ্ছে এ বি 1 2, এটা হচ্ছে পরিষ্কারভাবে সুনির্দিষ্ট করা আছে যে এই সেটের উপাদান এরা। কিন্তু সেট গঠন পদ্ধতিতে এই ধরনের কোনো কথা থাকবে না, সেখানে জাস্ট একটা শর্ত ভিতরে জুড়ে দেবে, ওই শর্ত ধরে আমাদেরকে এই তালিকা পদ্ধতিতে সেটটাকে কনভার্ট করতে হবে। তো আমরা দেখি একটা শর্ত এরকম, যেমন এ সমান সমান দেওয়া আছে এক্স such that বা যেন x such that x স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, অড নাম্বার, বিজোড় সংখ্যা। এখানে খেয়াল করো, এখানে কিন্তু তালিকা পদ্ধতিতে যেটা ছিল যে সরাসরি সংখ্যা উল্লেখ করা ছিল, উত্তরগুলো উপাদানগুলো বের করা ছিল, কিন্তু এখানে বের করা না, এখানে একটা শর্ত জুড়ে দিছে জাস্ট যে এ হবে এক্স। এই সাজ দ্যাট এর অর্থ হচ্ছে যেন, তাহলে এক্স এর উপাদানগুলো হবে এক্স, এক্স যেন স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন প্রশ্ন হলো, এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, প্রথমে স্বাভাবিক সংখ্যা জানতে হবে, এরপরে বিজোড় সংখ্যা আমাদের জানতে হবে। দুইটার যে কোনো একটা না জানলে উত্তর আমরা বের করতে পারবো না। এই যে গাঠনিক পদ্ধতিতে দিল, এই যে বিজোড় সংখ্যা, এখান থেকে কিন্তু সংখ্যা বের হয়ে আসবে। যত স্বাভাবিক বিজোড় সংখ্যা আছে সব হবে এ সেটের উপাদান এবং সেটা হবে এ সেটের উত্তর। তো সেক্ষেত্রে যখনই আমরা এটাকে সমাধান করব, সলভ করব, তখন এই এক স্বাভাবিক বিজোড় সংখ্যার উপাদানগুলো তালিকা পদ্ধতিতে বের হয়ে আসবে। এটা যেহেতু একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সমাধান করা হয়, এই জন্যই সেট গঠন পদ্ধতিকে রুল নাম্বারও বলা হয় বা রুল মেথডও বলা হয়। আমরা এখন পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো আছে সেগুলো সমাধান করব। উদাহরণ 1 এখানে দেওয়া আছে এ সমান সমান 7, তারপরে 14, তারপরে 21 বা 21, 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এ সেটের উপাদান সমূহ হচ্ছে 7, তারপরে 14, 21, 28। এটাকে আমরা একটা গঠনের মধ্যে নিয়ে আসবো, গঠনের মধ্যে এনে এইরকম একটা শর্ত দিয়ে রূপ দিয়ে দেব, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে।
উদাহরণ 1 দেয়া আছে a সমান সমান 7, 14, 21, 28। সমাধান। তাহলে এখানে a সমান সমান 7, 14, 21, 28, এই প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা ভাগ যায়। আমরা একটু রাফ করে দেখি। এখানে আমরা 7কে যদি 7 দিয়ে ভাগ দিই তাহলে 1, 0। আবার 14কে যদি ভাগ দিই তাহলে 2, 0। তারপরে 21, এটাকে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই 3 7 21, 0। তারপর কত 28, এটাকে যদি আমি 7 দ্বারা ভাগ দিই 4 7 0। সবগুলো 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। তাহলে আমরা বলতে পারি যেহেতু নিঃশেষে বিভাজ্য যায় সেহেতু আমরা বলতে পারি যে এখানে যে উপাদানগুলো আছে সেগুলো সব 7-এর গুণিতক। 7-এর গুণিতক। এখন শিক্ষার্থীবৃন্দ অনেকে বলবে স্যার গুণিতক কি? গুণিতক, আরেকটা কথা হচ্ছে গুণ ও নিয়োগ। গুণ ও নিয়োগ, গুণ ও নিয়োগ, গুণিতক এবং গুণিতক। যেমন আমরা যদি একটা গুণ করি, যেমন 7 2 করে 14, এই সমীকরণে এই যে 7 2 গুণ করে কত পেলাম? 14 পেলাম। এই 7 আর 2 হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক কার? 14। আর 14 কি? গুণিতক। একদম প্রাইমারি লেভেল থেকে, এর নিচে আর ভাঙা যায় না। হ্যাঁ, ভাঙা যায়। সেটা কি? মৌলিক গুণনীয়কে আবার বের করে দেখাতে হবে। মৌলিক গুণনীয়কের আমাদের এখানে কাজ নেই, আমরা মৌলিক গুণনীয়ক দেখব। যারা একেবারেই এসব সম্পর্কে দুর্বল তাদের জন্য খুবই ফলপ্রদ হবে। তো আমরা বলতে পারি যে এই উপাদানগুলো হচ্ছে, সমস্ত উপাদানগুলো 7-এর গুণিতক। 7-এর গুণিতক। 7 7, তার মানে 7-এর গুণিতক। 7 2 গুণি 14, 14 7-এর গুণিতক। 3 7 21, 7-এর গুণিতক। 4 7 28, 7-এর গুণিতক। যেটা 7-এর থেকে 7-এর সমান। 7-এর কি সমান, অথবা 7-এর থেকে বড় হবে। আর 28-এর সমান অথবা 28 থেকে ছোট হবে, এরকম একটা শর্ত। আর একটু ক্লিয়ার করি। আমরা ধরলাম যে a সমান সমান x such that যেন
এখন 7-এর গুণিতক, 7-এর গুণিতক 7 গুণন কত 1 সমান সমান 7। তাহলে 7-এর গুণিতক এই 7-এর আগে আর নাই, তাহলে 0 আর নাই। তো যদি থাকতো তাহলে আমরা এটা কন্ডিশনে আনতাম, কিন্তু 28-এর পরে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি যদি 28 বলি যে 28 থেকে ছোট, 28-এর ছোট, তাহলে 28 থেকে লেস দেন, কিন্তু এটা তো 28 সহ আছে, বলতে হবে 28-এর সমান এবং 28 থেকে ছোট বা বড় নয়, 28-এর সমান অথবা 28 থেকে বড় নয়। আর যদি সরাসরি আমরা বলতে চাই যে বড় নয়, তাহলে এই 7-এর 28-এর পরেরটাকে আনতে হবে। 4 7 28, 5 7 35, তা 35-এর থেকে ছোট। যদি ডাইরেক্ট বলি যে ছোট, তাহলে 35 থেকে ছোট বলতে হবে, কারণ 35-এর ছোটই আছে 28, আর কেউ নাই। তাহলে আমরা দেখি, তাহলে আমরা বলতে পারি এক্স সাজ দ্যাট এক্স 7-এর গুণিতক এবং 0 থেকে এক্স বড়। বলছিলাম যে 28 থেকে সমান, যদি 28-কে ইন্ডিকেট করতে চাই তাহলে 28 থেকে সমান অথবা 28 থেকে ছোট দিতে হবে। 28 থেকে সমান এবং 28 থেকে ছোট, তাহলে আমাদের এই যে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এই চিহ্নর, এটা আমি বিস্তারিত আরেকটা ক্লাস আলোচনা করব। এগুলো হচ্ছে লেস দেন গ্রেটার দেন চিহ্ন। তো সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে এই যে ইলিশ মাছের পেটের কাটার মতো এই এক মাথা যার দিকে থাকবে, এটা তোমাদের আমি সরাসরি ক্লাসে শিখাইছিলাম যে এক মাথা যার দিকে থাকবে সে ছোট, আর 2 মাথার ভিতরে যে থাকবে সে হচ্ছে সবসময় বড় হবে। তাহলে এক্স ছোট হবে। এই যে যদি আমি ডাইরেক্ট 35 দেই তাহলে এখানে আর এই ইকুয়াল চিহ্ন দেওয়া লাগবে না, এটা এরকম মুছে দিলে দেখো সমান সমান হয়, তার মানে ইকুয়াল। তো এখানে যদি 35 দেই যে 5 7 35, তাহলে কিন্তু আর ইকুয়াল দেওয়া লাগবে না। আর যদি আমি এখানে 28 দেই, বইয়ের ভাষায়, বইয়ে কিন্তু 28 দেওয়া আছে, তাহলে আমাদের ইকুয়াল টু ব্যবহার করতে হবে। আমি কিন্তু এই প্রথম ক্লাসের প্রথমেই বলছিলাম যে দেয়া থাকবে একটা তালিকা পদ্ধতি, আমাকে কনভার্ট করে দেখাতে হবে গাঠনিক পদ্ধতি। দ্যাটস এনাফ, এটাই তার উত্তর। আশা করি সাময়িকভাবে, অর্থাৎ সংক্ষিপ্ত পরিসরে হলেও খুব তথ্যবহুল আলোচনা করা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আবার পরবর্তী ভিডিওতে এর পরের অংশ থেকে আবার আলোচনা করব। ধৈর্য ধারণ করে ক্লাসটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।